দেখুন, খটকার জায়গা একটা নয়, একাধিক। রাজ্যের প্রতিমন্ত্রী অন্য কোনো দফতরের নয়, আবার বলছি, ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী, নিজেও বড় ক্রিকেটার মনোজ তিওয়ারি আজ বলছেন যে আগে থেকে আভাস ছিল এইরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। আমি বলছি তার মানে এই যে চূড়ান্ত অব্যবস্থা খোদ ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও আঁচ করতে পেরেছিলেন। আমি বলছি সে অব্যবস্থা আয়োজকের হোক আর যারই হোক। দেখুন, রহস্যময় অপদার্থতা অথবা দুর্নীতির একটা উদাহরণও কিন্তু দেয়া যায়। বারবার যেটা বলছি সেটা হচ্ছে পুলিশের প্রেস কনফারেন্স বা ভিডিও বার্তা যেটা পুলিশ প্রচার করছে, সর্বত্র প্রচার করা হলো যে কোনো জলের বোতল নিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকবেন না। 2017 সাল থেকে ন্যায্য কারণে এই বোতল ঢোকা স্টেডিয়ামে বন্ধ হয়েছে। জলের পাউচ আর জলের কল থাকে। সেখানে 8 বছর পর রাতে 60,000 জলের বোতল যদি ঢুকে যায় এবং পরের দিন প্রকাশ্যে 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় এবং সেই বোতল অবিশ্রান্তভাবে মাঠে ছোঁড়া হয়, আর পুলিশ স্টেডিয়ামে ঢোকার সময় ধরে না, প্রকাশ্যে বিক্রি হওয়ার সময় ধরে না, আমি বলছি এই গোটা অশান্তিটা মনে করুন তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে চক্রান্ত। তাহলে এই চক্রান্তটা করলো কারা? আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ, সবাই তো ইনসাইডার দেখা যাচ্ছে। শুনুন, তেলেঙ্গানা কংগ্রেস সরকার যেটা পারলো, মহারাষ্ট্র দিল্লিতে বিজেপি সরকার যেটা পারলো, পশ্চিমবাংলার তৃণমূল সরকার সেটা পারলো না। এবং লজ্জা, বাংলার সম্প্রতিকালে সবচেয়ে বড়তম লজ্জা কিন্তু যুবভারতীতে সেদিন ঘটে গেল, যেটা সারা বিশ্বর বাঙালি সমাজ তো বটেই, তাদের মাথা হেট হয়েছে এবং সবচেয়ে চর্চিত লজ্জিত একটা ঘটনা। সুমন, এর আগেও কিন্তু কে আমাদের গায়ক, তিনিও একটা অব্যবস্থায় মৃত্যু হয়েছিল। কেকের মৃত্যুর পরে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের কোনো একটা এসওপি থাকবে না, কেন ব্যবস্থা নিবে না। সুমনদা, আমাদের এই এন্টার প্রোগ্রামটা যদি দেখেন রাজ্য সরকারের গাইডেন্সে হয়েছে। আপনি ইভেন্ট ম্যানেজারের অতীত যদি দেখেন, বারবার বলা হচ্ছে যে ওনার অতীত ভালো ছিল না। তাহলে অতীত যদি ভালো না থাকে, রাজ্য সরকারের প্রথমেই বলা উচিত ছিল, ভাই তোমার অতীত ভালো না, এই ইভেন্ট ম্যানেজারকে দিয়ে আমরা যুবভারতীতে এত বড় জনসমাগম করতে পারবো না। তাহলে আপনি অতীত একটা ব্যাক অতীত আছে, সেই মানুষটাকে নিয়ে কী করে আপনি প্রোগ্রামটা আয়োজনের উদ্যোগ নিলেন, পারমিশন দিলেন? দ্বিতীয় যেটা, আপনি পুরো স্টেডিয়ামের তার আগের দিনই প্রেস কনফারেন্স করে বিধাননগর কমিশনার থেকে বলা হলো যে পর্যাপ্ত পরিমাণে জল থাকবে, কোনো চিন্তার কারণ নেই। কি করে বোতলগুলো আপনার ঢুকলো? পুলিশ কি করছিল? যে খাবার ঢুকলো, পুলিশ তখন কি করছিল? যদি জল ঢুকে থাকে দেখে, তাহলে পুলিশের তো উচিত ছিল সেগুলোকে বার করে দেওয়া। কোন হিসাবে পুলিশ সেগুলোকে অ্যালাউ করলো? কোন হিসাবে পুলিশ এই খাবারের ব্যবস্থাগুলোকে আয়োজন করলো? যদি কোনো কেউ রড নিয়ে গেরুয়া পতাকা নিয়ে থাকে, পুলিশ কেন আটকালো না? পুলিশের দায়িত্বটা কি? আমার প্রশ্ন হচ্ছে, ইভেন্ট ম্যানেজারের অতীত খারাপ ছিল, তাকে পারমিশন কেন দিলেন? এবং তারপরে যখন সেই ইভেন্ট ম্যানেজারের ব্যর্থতা আপনি দেখছেন, পুলিশ কি করে হাত গুটিয়েছিল? কেন 16 জন এসপি এবং এএসপি থাকার পরেও 2200 পুলিশ অফিসার আমাদের করের টাকা দিয়ে থাকার পরেও একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে পারলো না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জায় মাথা হেট করে বাড়ি থেকে রওনা দিয়েও আবার ফিরে যেতে হলো? কেন তাকে ক্ষমা চাইতে হলো? কেন এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্যের প্রশাসনের, পুলিশের। তাহলে পুলিশকে যদি দায়বদ্ধ যদি হয় পুলিশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাকে দায়টা নিতে হবে। শুধুমাত্র ক্ষমা চাওয়া কি যথেষ্ট? এরকম একটা ঘটনা যদি মনে করুন বাম আমলে হতো বা অন্য কোনো আমলে হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী নেত্রী হিসেবে ছেড়ে দিয়ে কথা বলতেন? তিনি বন্ড ডাকতেন কিনা? তিনি সরকারের মন্ত্রী পদত্যাগ চাইতেন কিনা? 3-4টে বিষয় পরিষ্কার করে বলতে চাই। এই ঘটনাটা প্রমাণ করে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা আমি বারবার বলি আপনাকে, যে তৃণমূলের লাস্ট 10 বছরে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দেখেছেন, রেশন ক্ষেত্রে দেখেছেন, সব সময় টাকা 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 চাই। এই ঘটনাটা কিন্তু বারবার প্রমাণ করে, সেটা জলের বোতল বিক্রি সংক্রান্ত হতে পারে, খাওয়ার সংক্রান্ত হতে পারে, বা এই যে সেলফি তোলার জন্য কুণাল ঘোষ পর্যন্ত বলেছে, যারা সেলফি ওই মাঠের মধ্যে সেলফি তুলছে বা পোস্ট করেছে, তাদেরকেও তদন্তের মধ্যে আনতে হবে। শুধু তাই নয়, বলেছেন যে প্রয়োজন হলে আমার আপনার করের টাকায় ক্ষতিপূরণ হবে না স্টেডিয়ামের। যারা ওখানে ছিলেন তাদের আইডেন্টিফাই করে, কুণাল ঘোষের দাবি, তাদের কাছ থেকে পয়সা নিয়ে স্টেডিয়াম সারাতে হবে। তার গল্পটা একদম পরিষ্কার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেবল রেশন আর শিক্ষা ক্ষেত্রে নয় বা 100 দিনের কাজে নয়, এই ধরনের দুর্নীতি আমাদের মজ্জার মধ্যে ঢুকেছে।
এই দুর্নীতিরই মানে প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু আপনি এই স্টেডিয়ামে দেখতে পেলেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বারবার বলি, তৃণমূল বাম আমলে ছিল না, ছিল, কিন্তু একটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু আজকে কার্যত ভিআইপি কালচারে পরিণত করেছে তৃণমূল সব জায়গায়। যদি কোনো পুজোর উদ্বোধন হয় সেখানে তৃণমূলের নেতা নেত্রী তার ছেলে মেয়ে জন সবকে নিয়ে একটা ঘেরাও মানে অবস্থান তৈরি করবে, একটা ভিআইপি কালচার সর্বত্র আপনি লক্ষ্য করে দেখবেন। আরেকটা হলো পরিবারতন্ত্র। ভাই পরিবারতন্ত্র সর্বত্র বিরাজমান ভাবে তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রটা কার্যত এখন মানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যে সর্বত্র আমার পরিবার, আমার লোকজন, আমার সাঙ্গপাঙ্গ সবাই মিলে মানে ইভেন্টটাকে কার্যত হাইজেক করবে। আজকে প্রশান্ত দার মতন মানে ভারত বিখ্যাত প্লেয়ারের সামনে বলছি, আমাদের সময় সব হাইয়েস্ট মানে পেইড ফুটবলার হয়েছিলেন, 1 লাখ টাকা ওনার দর উঠেছিল। আমি বলছি যে খেলোয়াড়রা না মিনিমাম একটা পলিটিক্সের বাইরে থেকেও কাজ করতেন, বা পলিটিশিয়ানরাও একটা মিনিমাম ডিস্টেন্স রাখতেন। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন এই যে এন্টার খেলার ইভেন্ট পলিটিশিয়ানরা দখল দিয়েছে। আবার উল্টো দিকে আপনি যদি দেখেন অনেক খেলোয়াড় কিন্তু সরাসরি রাজনীতির আঙ্গিনার মধ্যে ঢুকে গিয়ে তাদের নিজেদের সুযোগ সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। মানে খেলার যে একটা স্বাতন্ত্রতা থাকার কথা ছিল সেটা নেই। মানে সর্বগ্রাসী অবস্থার মধ্যে আমাদের স্টেডিয়ামও কিন্তু আমি বলছি মেসিকে নিয়ে যে ঘটনাটা, সেটা হলো রাজনীতির আধিপত্যবাদ। সেই আধিপত্যবাদ থেকেই অব্যবস্থা। এবং ফাইনালি আপনাকে বলি যে তদন্ত কমিটি তৈরি করেছেন তার সত্যি কি মানে কাঁধে মাথা আছে, মানে কাঁধের মধ্যে কয়টা মাথা আছে যে ওই প্রভাবশালী ছেলে মেয়েদেরকে ডাকবে, ওই প্রভাবশালী নেতাকে ডেকে বলবে যে তুমি কোন সত্ত্বে ওই পাঁচগুলো বিলি করেছো, কোন মন্ত্রীকে ডেকে বলবে, মন্ত্রী আমলাকে ডাকতে পারবেন। সুমন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সল্টলেক স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, এই ধরনের স্টেডিয়ামে যদি কোনো প্রাইভেট এজেন্সি তারা অনুষ্ঠান করে, তার জন্য সিকিউরিটি ডিপ্লয়মেন্টের জন্য ফিস দিতে, অর্থাৎ এই যে বারবার বলা হচ্ছে না আমার করের টাকা আপনার করের টাকা না, এইটা পুলিশের জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস দিতে হয়, তার এগেইনস্টে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়। এখানে পয়সা দেয়, এখানে পয়সা দেয়, কথা বলে তো লাভ, এখানে পয়সা দেয়, তোমার বলার সময় আবার আমি বলছি বলে নাও না, এখনো পয়সা দেয়নি তো কলকাতা পুলিশই বলছে, তার কারণ এই যে সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে তাদের ফ্রিজ করা হয়েছে। আমি বলে নি, আমি আসবো ব্যাপারটা এরকম যে ধরুন আপনি একজন বেসরকারি সংস্থা কোনো অনুষ্ঠান করতে চাইছেন, যার জন্য সরকারের এতজন পুলিশ নিয়োগ করা হবে, তাহলে সেখানে যদি কোনো অন্য জনহিতকর কাজ বা এরকম না থাকে, তাহলে পুলিশ তাদেরকে বলতে পারে যে এত টাকা জমা দিতে হবে। সেটা কিন্তু আন্দাজে বলে না। একজন কনস্টেবল নিয়োগ হলে কত হবে, একজন সাব ইন্সপেক্টর নিয়োগ হলে কত হবে, আরে আমাকে বলতে দিন না, একজন ইন্সপেক্টর নিয়োগ হলে কত হবে, একজন ডিসি নিয়োগ হলে কত হবে, এর রেট করা আছে। সেইটা হিসেব করে বলা হয় যে এত টাকা জমা দিতে হবে। তারপর নজরুলদা, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে সেদিন 6 জন ডিআইজি ছিলেন, 16 জন এসপি এবং এএসপি, 30 জন ডিএসপি এবং 2200 পুলিশ কর্মী স্টেডিয়ামে ছিল। আমার স্পেসিফিক প্রশ্ন, তারা আমার আপনার করের টাকায় ছিল না গোটা টাকাটা ওই আয়োজক সংস্থা দিয়েছে? তাদের কাছে কোনো টাকা আদায় করা হয়েছিল আমার কাছে খবর নেই। নিয়োগ দুর্নীতির যেমন টাকা তোলার ব্যাপার ছিল, এই পুলিশের লোকদেরকে লাগিয়ে ওই টাকা তোলার ব্যাপার ছিল পার্টির নেতাদের। আমায় তো অবশ্যই প্রথমত নইলে পরে তারা পারমিশনই পাবেন না। না, কিন্তু আগে আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে সমস্ত যখন খেলা হয় তাহলে এই বিপুল পরিমাণ পুলিশ বাহিনীর টোটাল খরচ আয়োজক দেয়? প্রতিটা ক্ষেত্রেই জেনারেলি যেটা হয় একটা এস্টিমেশন করে দেওয়া হয়, সেই এস্টিমেশন অনুযায়ী তাদেরকে পেমেন্ট করতে হয়, নইলে পরে তারা ক্লিয়ারেন্স পায় না। দ্বিতীয়ত আমাকে আগে না পরে আগে দিতে হবে। যেইভাবে মনে থাকবে যে যখন ময়দান এরিয়ায় যদি কোনো সভা হয় তার জন্য সেনাবাহিনীকেও ফিস দিতে হয়। তোমার সত্যিই মনে আছে সেনাবাহিনীকে আমরাও যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে প্রোগ্রাম করি ফিস জমা দিতে হয়, নইলে পারমিশনই পাওয়া যায় না। এমনকি কলকাতায় প্রোগ্রাম করলে পুরো সভাকে পর্যন্ত ফিস দিতে হয়। প্লিজ আপনি সবার মাঝখানে ঢুকবেন না। দেখ, দ্বিতীয়ত বিশ্বনাথদার ট্র্যাক রেকর্ডের কথা বললেন, ট্র্যাক রেকর্ড চেক করলে তো অনেক কিছুই হয়। অনেকে তো বলেছিলেন যে ইসবার 200 পার, লোকসভায় বিধান লোকসভায় 30 পাবে। ট্র্যাক রেকর্ড মান্যতা দিই স্টেডিয়ামটা পয়সা দিয়ে নিয়েছিল কেনা বলে, স্টেডিয়ামটা স্যার এক সেকেন্ড, তুমি যে বিনা পয়সা দিয়েছো দেখো, প্রমাণ করো, প্রমাণ করো। আরে আমি বলছি প্রত্যেকের কাছে যাব, কিন্তু একাধিক এক্সক্লুসিভ প্যাকেজ
প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, প্রথম এখন রাখবো, আবার এই তর্কে ফিরবো। কিন্তু সোজা কথা হচ্ছে যে প্রিভিলেজ ক্লাসড এই সুবিধাটা পেল 8 বছর পর সন্তোষ ট্রফি পেয়েছে বাংলার ফুটবলাররা। সেই ফুটবলাররা দেখা করতে চেয়েছিলেন, কি হলো? শেষ পর্যন্ত মেসির সঙ্গে তাদের দেখাটা হলো না কেন? কেন এই সোসাইটির ক্রিমি লেয়ারটা প্রিভিলেজ পেল, অথচ 8 বছর পর বাংলাকে যে গর্বিত করার মতো ফুটবলাররা সন্তোষ ট্রফি এনে দিলেন, তারা দেখা করার সুযোগ পেলেন না? আমি ঘটনাটা, এই বড় ঘটনাটা না হলে, মেসি 17 মিনিটে মাঠ না ছাড়লে সত্যি কথা জানতেও পারতাম না। আজকে ঘটনাটা আমরা জানতে পেরে আপনাদের সামনে রাখছি। মন্ত্রীরা সুযোগ পেলেন, হত্যাকর্তারা সেলফি তুললেন, হেভিওয়েটরা সপরিবারে ফটোশুট করলেন, কিন্তু ফুটবলের রাজপুত্র মেসির ছোঁয়া থেকে বঞ্চিত থেকে গেল সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল টিম। স্বপ্নভঙ্গ হলো বাংলার টিম 11-এর। গত বছর সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হয় বাংলা টিম। বেশ কয়েকদিন আগে যুবভারতীর ইভেন্টের আয়োজক শতদ্র দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি ঘোষণা করেন সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ সহ গোটা দলকে সংবর্ধনা দেবেন মেসি। তখন থেকেই আশায় বুক বেঁধেছিল গোটা টিম। মেসিকে ছুঁয়ে দেখার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার প্রহর গুনছিলেন ট্রফি জয়ী টিমের সকলে। কিন্তু আইএফের বক্তব্য, শতদ্র দত্ত এই পোস্ট করলেও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অবশেষে ইভেন্টের আগের দিন মাঝরাতে আইএফএ সচিবের কাছে মেল আসে। শতদ্র দত্তের তরফে মেল করে বলা হয় যাদের এটা প্রাপ্য এমন কয়েকজন ফুটবলার ও কোচকে অনুষ্ঠানে পাঠানো হোক। কিন্তু আয়োজকের এই প্রস্তাব আইএফএ বা সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ কেউই মেনে নিতে পারেননি। কোচের স্পষ্ট বক্তব্য ছিল, ফুটবল টিম গেম, গেলে পুরো স্কোয়াড যাবে, না হলে কেউ যাবে না। শনিবার সকাল 11টা নাগাদ আইএফএর তরফে মেল করা হয় শতদ্র দত্তকে, জানিয়ে দেওয়া হয় তাদের বক্তব্য। কিন্তু আর কোনো উত্তর আসেনি শতদ্র দত্তের তরফে। আর তাই শনিবার যুবভারতীতে পা রাখাও হয়নি মেসির সঙ্গে হাত মেলানোর স্বপ্ন বুকে নিয়ে বসে থাকা বাংলার সন্তোষ ট্রফি জয়ী টিমের। আইএফএ যেরম করার কথা তারা করেছে। আমাকে অ্যাজ এ কোচ যখন আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে আমরা দল হিসেবে খেলেছি, যখন দল হিসেবে যাব, যদি সম্ভব হয় সবাই গেলে ভালো হয়, না গেলে আমরা যাব না। এইটা হলো আমাদেরই, এবং আইএফএ অ্যাকর্ডিংলি তাদের চিন্তা ভাবনা অনুযায়ী সেই স্ট্যান্ড নিয়েছে। কিছু প্লেয়ার বেছে দেওয়া সম্ভব না, আমরা সেটা জানিয়েছি যে টিমের প্রত্যেকেরই ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে টিমটাকে চ্যাম্পিয়ন করা। তো 1 2 5 বেছে পাঠানো আমাদের পক্ষে পসিবল নয়। ডাকলে পুরো টিমটাকে ডাকুন। এবার কারোর প্রাইভেট ইভেন্টে তারা ইনভাইট করবে না, সেটা তো সম্পূর্ণভাবে তাদের উপরে। 2016 সালে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এর 8 বছর পর কোচ সঞ্জয় সেনের হাত ধরে ফেরে সেই অমূল্য মুহূর্ত। কিন্তু যাদের প্রাপ্য তারাই পেলেন না যোগ্য সম্মান, আর মাঠে দাপিয়ে বেড়ালেন নেতা মন্ত্রীরা। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ভিভিআইপি কালচার নিয়ে একেবারে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দর থেকে। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি হাইকোর্টে একটা নয় একাধিক মামলা হলো এবং রাজ্যের বিরোধীরা তারা রাস্তায় নামলেন প্রতিবাদে। পাশাপাশি যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা অব্যবস্থায় বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছে পশ্চিমবঙ্গের। 1.25 ঘন্টার অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাত্র 17 মিনিটে। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা। চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী ক্রীড়াঙ্গনের একাংশ। এই অব্যবস্থার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মেসি ভক্তরাও। এই প্রেক্ষাপটে এবার মেসি দর্শন ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন খোদ তৃণমূলেরই বিধায়ক। শনিবার যুবভারতীর অনুষ্ঠানে গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শুরু থেকে ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন তিনি। সকাল 10:22 প্রথম এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, মেসির আগমন অপেক্ষায়। এরপর বেলা 12:22 দ্বিতীয় পোস্টে লেখেন, মেসি আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। ফুটবলের মহাতারকাকে সারাক্ষণ ঘিরে রাখেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। ছবি তোলার সে কি হিড়ি! লজ্জার ছবি উঠে আসে যুবভারতীতে। আমি কি দেখতে পেলাম,
আজকে নেতা মন্ত্রী মুখ ছাড়া আর একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। এরপর ফেসবুকে এই ছবি ও ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না। মাঠে যে ভিভিআইপি সংস্কৃতি ঘিরে এখন চারদিকে ছিছি চলছে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। বিশেষজ্ঞদের মতে অনায়াসেই এমন ব্যবস্থা করা যেত যাতে মেসিকে সবাই দেখতে পারেন। মেসিকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে দেখতে চায়। আর এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আমাদের এই যে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামে, একটা গলফ কার্ট অথবা একটা ওপেন জিপে ওকে দাঁড় করিয়ে কিছু বল কাছে রেখে ওকে একটু ঘুরিয়ে দিলেই মানুষের কিন্তু এই চাহিদাটাই ছিল, এটা করতে পারল না। মেসির অনুষ্ঠানে অশান্তির ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত, টিকিটের টাকা ফেরত ও রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে আলাদা আলাদা মামলা করেছেন শুভেন্দু অধিকারী, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও আইনজীবী মৈনাক ঘোষাল। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ও টিকিটের টাকা ফেরতের দাবিতে সোমবার হাজরায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। ধর্মতলায় গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় ফুটবল প্রেমীদের সংগঠন ফুটবল লাভার। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্থাৎ নজরুলদা, অরূপ বলছে যে এই বিপুল সংখ্যক পুলিশি বাহিনী, এই বিভিন্ন অফিসার থেকে 2200 পুলিশ কর্মী অবধি সবার টাকা অ্যাডভান্স মিটিয়ে দিয়েছিল এই সংস্থা। দেখুন, দুটো বিষয় মেলালে চলবে না। সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, সেনাবাহিনী যদি তাদের মাঠ ব্যবহার করতে দেয় সেটা আসে জায়গার বা মাঠের ভাড়া, আর সেখানে যদি পুলিশ পোস্টিং হয় তো তার জন্য যে কস্ট সেটা আলাদা। তেমনি সল্টলেক স্টেডিয়ামে মালিক হচ্ছে ক্রীড়া দপ্তর, তার জন্য যদি কোনো ভাড়া তারা নেয় সেটা ক্রীড়া দপ্তর নেবে, কিন্তু পুলিশ পোস্টিংয়ে যদি কোনো কস্ট হয় সেটা পুলিশ দপ্তর থেকে করবে, এবং সরকারি রসিদে টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদটা পুলিশের কাছে জমা করলে তবে অনুমোদন জমা করেছে দেখা। আর ওই ক্রীড়া দপ্তরও তাদের কাছ থেকে আপনার চিন্তা করতে টাকা হবে, জমা PIL হয়েছে, সমস্ত তথ্য জমা হয়েছে। তার বাইরে শুনে রাখুন, আমি এই রাজ্যের নাগরিক, আমি এই রাজ্যের বাসিন্দা, আমার এখানে ভালো কি হবে খারাপ হবে আমার দেখার অধিকার আছে। আপনি আরেকটা তথ্য ভুলে গিয়েছেন, এর বাইরে কলকাতা এরিয়া হলে পুরসভা অ্যামিউজমেন্ট ট্যাক্সও নেয়, ওখানে বিধাননগর নেয়। অ্যামিউজমেন্ট ট্যাক্স আলাদা, আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। পুলিশের খরচ আলাদা, মাঠের আমি খরচ বলছি যে আলাদা। তর্কটা একেবারে আনাড়ি হচ্ছে। পুলিশ একটা মিনিমাম চার্জ নেয় প্রাইভেট, না না সবসময় নেয় না, মিনিমাম নেয় সবসময় নেয়। আমি বলছি সুমন, এটা কিছুই নয়। কেন বলছি, এই 2200 সরকারি কর্মচারী মানে পুলিশ মানে কর্মী আর যে আধিকারিকরা আইএস অফিসার, তাদের দৈনন্দিন যে মায়না, তারা যে ধরনের পেনশন ভোগ করে তার সেটা যদি পার ডে হিসাবে রাখেন, তাদের নিয়োগ প্রক্রিয়া, তারা যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থাকে, তার কষ্ট কি আপনার ধারণা আছে? সেটা কেবলমাত্র 50 কোটি টাকা, 20 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে ওর কষ্ট হয়। ফলে আপনি ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যে পুলিশ নিয়োগ হচ্ছে এটা বারবার বলবেন, অবশ্যই বলবেন। দ্বিতীয় বিষয় আমি বলছি, না গভর্নেন্সের জায়গাটা না একবার যদি পচন ধরে আপনি কিন্তু কোথাও আটকাতে পারবেন না। কেকে যখন মারা গেল তারপরে তো একটা অব্যবস্থার থেকে কেকের মৃত্যুর অভিযোগটা এসেছিল, তারপরে তো একটা এসওপিটা আপনার থাকার কথা, তার ভিত্তিতে তো আপনি পাবলিক প্রোগ্রামগুলো কি হবে করার কথা ছিল, আপনি শিক্ষা নেননি। কেকের মৃত্যুর পরে অত সরকারি হয়, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আপনি কেকের ঘটনাই বলুন বা অন্য যে ঘটনাই বলুন, একটা পলিটিক্যাল পার্টি ইন্ধন থাকলে যে কোন নিশ্চয়ই ক্ষোভ ছিল মানুষের, ক্ষোভ সঙ্গত মেথিকে দেখতে পাইনি, কিন্তু সেই ক্ষোভটাকে সবার মাঝখানে লাভাবেন, সবার মাঝখানে লাভাবেন। সব থেকে বড় কথা, এখন মানুষ জানতে চাইছে, এত টাকা পয়সা নিয়ে আলোচনা হচ্ছে, লাখ কোটির কথা হচ্ছে, কিন্তু যে মানুষগুলো এই হাজার হাজার টাকা দিয়ে কাক ভোট থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে গিয়ে কিচ্ছু পেল না,
তাদের টাকা কি ফেরত হবে? রাজ্যে পরিষ্কার প্রশ্ন। তার জন্যই কলকাতা পুলিশ সাথে সাথে ওই অনলাইন সংস্থা যাদের মাধ্যমে টিকিট বুক হয়েছে তাদের অ্যাকাউন্টকে ফ্রিজ করিয়ে রেখেছে, যাতে এই চিটিংবাজ প্রতারক ইভেন্ট ম্যানেজারের অ্যাকাউন্টে টাকা না যায়। কলকাতা পুলিশ মনোজ তিওয়ারি আগে থেকে চিনতে পারলো, অরূপ বিশ্বাস চিনতে পারলো, এই লোকটা চিটিংবাজ, সেটা মনস্তেরই বক্তব্য আমার আভাস ছিল, সেই জন্য আমি যাইনি। আমি দ্রুত এখানে এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটা কোথায়? প্রথম কথা সম্ভব কিনা, দুই হচ্ছে আরে যদি যেটা ফিজিক্যাল তার উপায় আছে, যে টিকিট ফিজিক্যাল বিক্রি হয়েছে সেই টিকিটের যদি অংশ দেখাতে হয় সেইভাবে টাকা ফেরত হবে। এই মুহূর্তে সেই প্রক্রিয়া যেটা এই রাজ্যের ডিজিপি প্রতিশ্রুতি দিয়েছিলেন কোন জায়গায় দাঁড়িয়ে দেখাবো। এক একজনের কাছে 12-14 হাজার টাকা নেওয়া হয়েছে, আমরা রিফান্ড চাই, আমরা আমাদের টাকা গরিব মানুষের টাকা ফেরত দিক। স্ক্যাম হয়েছে, স্ক্যাম ফুললি স্ক্যাম। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মেসির মও দেখতে পাননি। শনিবার যুবভারতীতে তাণ্ডবের সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন মেসি ভক্তরা। চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers, the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. We will try to ensure that fans যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায়। কিন্তু কিভাবে ফেরত মিলবে টিকিটের টাকা সে নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা মেলেনি অস্বচ্ছতার সর্বস্তরে। ওকে ঘিরে অনেক লোক কেন ছিল না বুঝতে পারি না, পাবলিকের কোনো ভূমিকাই ছিল না, তাদের প্রায় বঞ্চিত করা হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। অর্থমূলত ফেরত দেওয়া উচিতই, এত লোক গেছে সেখানে তাকে দেখতে পায়নি, অর্থমূল অবশ্যই ফেরত দেওয়া উচিত ও তার জন্য যা করা দরকার সেটা করতে হবে। বলছে তো রিফান্ড দেওয়া হবে, বাট রিফান্ড কিভাবে হবে সেটা কোনো ক্লিয়ার কোনো পিকচার নেই অ্যাকচুয়ালি। মানে আমরা পুরো ক্লিউলেস, মানে কি হবে না হবে, কত দিনে পাবো বা কত দিনের পর পাবো, কোনো আইডিয়া নেই ওটার। সরকার বলছে বাট সরকার কোনো কিছু মানে স্পষ্টভাবে কিছু একটা বলেনি কিভাবে টাকাটা রিফান্ড হবে, জাস্ট বলেছে রিফান্ড হবে। সূত্রের খবর, ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রি করেছিল আয়োজক শতদ্রু দত্তের সংস্থা। এছাড়াও সল্টলেক স্টেডিয়ামের কাউন্টার থেকে অফলাইনেও বিক্রি হয়েছিল টিকিট। শনিবার তাণ্ডবের পর রবিবার যুবভারতী পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত তদন্ত কমিটির সদস্যরা। সেখানে উঠে আসে টাকা ফেরতের প্রসঙ্গ। টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব, ওর আগে থেকে আপনি কেন উত্তর শুনতে চাইছেন? আমাদের একটু তো সময় দিন। বিধাননগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি করে যে টাকা সংগ্রহ হয়েছে তা আপাতত ফ্রিজ করে রাখার জন্য দায়িত্বে থাকা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে কোনোভাবেই টিকিট বিক্রির টাকা যাতে শতদ্রু দত্ত বা তার সংস্থার কাছে না পৌঁছয়। কিন্তু কিভাবে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে? যুবভারতীতেই কাউন্টার বসলো তারা, ফিজিক্যাল ফর্মে টিকিট প্রডিউস করতে হবে, তাকে টাকা দেবে। আর যারা অনলাইন করেছে তাদের টিকিট কেনাটা প্রমাণ করা আরও সোজা, তাদের তার মোবাইলে বা কোথাও রেকর্ড থাকবে, সেই রেকর্ড ইলেকট্রনিক রেকর্ড দেখালেই তারা টাকা ফেরত পাবে। টাকা ফেরত করতে হবে, একমাত্র একটাই উপায় আছে। 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, তার মানে 180 টাকা মুনাফা হয়েছে। 10 টাকার চিপস 150 টাকায় বিক্রি হয়েছে, 140 টাকার মুনাফা হয়েছে। সেই মুনাফার টাকা কার ঘরে ঢুকেছে, সেই মুনাফার টাকা যার অ্যাকাউন্টে ঢুকেছে সেই একমাত্র এই গ্যারান্টিটা দিতে পারবে আমি টাকা সবাইকে রিফান্ড করব। তার মানে এটা দাঁড়ায় যে বলছে আমি রিফান্ড দেবো তার ঘরে এই টাকাটা ঢুকেছে। সূত্রের খবর, শনিবারের তাণ্ডবের ঘটনায় যুবভারতীতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি থেকে 2 কোটি 15 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বিপুল এই খরচ যোগাবে কে? এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা কুণাল ঘোষ অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যুবভারতী মেরামতের টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে? যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ দেখে তাদের লিস্ট হোক, মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দলের ভেতর থেকে দাবি উঠছে, কিন্তু কমিটি কি করবে?
প্রথম কথা হচ্ছে তদন্ত কমিটিটা আইনানুগ কিনা, কোন আইনে এবং কোন গেজেট নোটিফিকেশনের বলে তদন্ত কমিটি তৈরি হলো, তদন্ত কমিটিকে প্রভাবশালীদের ডাকবে, কি কি বিষয়ে তদন্ত করবে এই তদন্ত কমিটি, তাকে তারা পাবলিশ করেছে কোথাও, সাধারণ মানুষ জানবে কি করে, তদন্ত কমিটি এই পলিটিক্যাল লিডারদের ফ্যামিলি যারা ওখানে ছিল তাদের ডাকবে কিনা, মাঠে কি হয়েছে জানার জন্য মেসির এজেন্টদের ডাকবে কিনা। আরো একটা কথা আছে, তুমি দেখালে যে পুলিশ জল নিয়ে আসতে বারণ করেছে, মনে রেখো পুলিশ ভেতরে জল বিক্রি করা হবে বলেই বাইরে থেকে জল আনা বন্ধ করেছিল, কারণ তারা বুঝেছিল যে লোকটা 10,000 টাকা দিয়ে টিকিট কাটতে পারে সে 200 টাকা দিয়ে একটা জলের বোতলও কিনবে, সে কিছু মনে করবে না, এবং তাই হয়েছে, জলের বোতল তারা কিনেছে। পুলিশ তো 4 ঘন্টা আগে কমসে কম এই স্টেডিয়ামে দখল নিয়েছিল, কারণ মুখ্যমন্ত্রী আসবেন। পুলিশ দেখেও যখন জলের বোতল বিক্রি হওয়া বন্ধ করেনি, মানে ইচ্ছে করেই পুলিশ এটাকে অ্যালাউ করেছিল। সবচেয়ে বড় কথা হলো পুলিশ এই তদন্ত কমিটি এই পলিটিক্যাল লিডারদের ফ্যামিলিদের ডাকবে কিনা, কি সেদিন হয়েছিল জানার জন্য আমরা সেটা দেখব। বেশ, আমি আসবো, কিন্তু তার আগে আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় বিভিন্ন প্রশ্ন আমরা দিই, যেটা কত শতাংশ মানুষ কি বলছেন আপনাদের সামনে লাইভ রাখি। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় কার? উদ্যোক্তাদের দায় এমনটা মনে করছেন 9% লোক, প্রশাসনের দায় এমনটা মনে করছেন 17% লোক, উদ্যোক্তা এবং প্রশাসন দুপক্ষেরই দায় এমনটা মনে করছেন 73% লোক, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল উদ্যোক্তাদের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে পারবে সরকার? হ্যাঁ, সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে এমনটা মনে করছেন 12% লোক, এড়াতে পারবে না এমনটা মনে করছেন 87% লোক, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল যে প্রকৃত দোষীদের খুঁজে বার করতে পারবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন এই তদন্ত কমিটি? পারবে এমনটা মনে করছেন 15% লোক, পারবে না এখনই একেবারে শুরু থেকেই মনে করছেন 83% লোক, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল লণ্ডভণ্ড যুবভারতী দর্শকদের এই আচরণ কি আদৌ কাম্য? একেবারেই কাম্য নয়, নাকচ করছেন এই আচরণ 20% লোক, এটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে কোথাও একটু জাস্টিফাই করছেন 79% লোক, বলতে চাননি 1%। এইখান থেকে আমি আসব একেবারে সরাসরি আপনাদের মন্তব্যে। বিভিন্ন এই অনুষ্ঠান নিয়ে যে মন্তব্যগুলো করেছেন আপনারা দ্রুত দেখব। গৌতম বাগুই লিখছেন যে আমাদের কিছু অংশের হ্যাংলামি আর কিছু অংশের অসহিষ্ণুতা বাঙালিকে লজ্জিত করেছে। অরিন্দম চৌধুরী লিখছেন ভিভিআইপি কালচার যদি সব কিছুর মাথায় উঠে যায় এছাড়া আর কি বা হবে। সৈকত বর্মন লিখছেন এত নিরাপত্তার কড়াকড়ি পেরিয়ে জলের বোতল ঢুকলো কি করে, দুর্নীতি ছাড়া সম্ভব? শর্মিষ্ঠা দত্ত লিখছেন আমরা জানতে চাই হায়দ্রাবাদ, মুম্বাইয়ের থেকে আমাদের প্রশাসন কোন কোন দিকে পিছিয়ে। অভ্র রায়চৌধুরী লিখছেন এই চরম রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার দায় কেন নেবেন না সেলফি তোলা ভিভিআইপিরা? ঠিক এইখান থেকে যুবভারতীতে পাস বিলি করা ফুটেজ ভাইরাল হলো রাজ্যের দমকল মন্ত্রীর। দেখব। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। ফুটবলের রাজপুত্রকে একবার চোখের দেখার জন্য অপেক্ষা, আর সেই অপেক্ষায় বদলে গেছে ক্ষোভে। হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে না দেখতে পাওয়ার আফসোস তো আর ভোলার নয়। ভক্তদের আবেগে আঘাতও তাই পাহাড় প্রমাণ। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন আপনারা? 11,800 দুটো টিকিট কেটেছিলাম আমরা। এরই মধ্যে এবার সামনে এলো এই ভাইরাল ভিডিও, যেখানে দমকল মন্ত্রী সুজিত বসুকে কার্যত দেখা যাচ্ছে স্বপ্নের ফেরিওয়ালার ভূমিকায়। লেকটাউনের মোড়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে একের পর এক গ্যালারি পাস বিলোচ্ছেন মন্ত্রী। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন স্যার। যে যার মতো করে চেয়ে নিচ্ছেন, ফিরে যাচ্ছেন একমুখ হাসি নিয়ে। শনিবার ইভেন্টের টিকিটের ন্যূনতম দাম ছিল 3,835 টাকা, আর টিকিটের সর্বোচ্চ দাম ছিল 14,750 টাকা। মাঝে 4,000, 5,000, 7,000, 10,000 ও 11,000-এর স্ল্যাবের টিকিটও ছিল। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকদের চরম ক্ষোভের মধ্যেই এই ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন, যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না।
ভাইরাল ভিডিও নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, যুব ভারতীতে যে কোনো ম্যাচেরই বেশ কিছু কমপ্লিমেন্টারি টিকিট তিনি পান। কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে বিলিয়ে দেন। তার আরও বক্তব্য, সবাই জানে যে তার কাছে টিকিট থাকলে পাওয়া যায়। সাধারণ মানুষ থেকে পুলিশ সবাই টিকিট নিয়ে যান। দমকল মন্ত্রী প্রশ্ন তুলেছেন, এতে অসুবিধার কি আছে? আমি তো কাউকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। একদিকে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনে তাদের ভগবানকে দেখার জন্য ছুটে এসেও যখন ব্যর্থ, তখন শনিবার কমপ্লিমেন্টারি টিকিটের কোনো অভাব ছিল না। জেনারেল কোটার 50,800 টিকিটের মধ্যে 15% ছিল কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি কোটার 650 টিকিটের মধ্যে 15% ছিল কমপ্লিমেন্টারি। অন্যদিকে ভিআইপি কোটার 3,350টি টিকিটের মধ্যে 20% ছিল কমপ্লিমেন্টারি। অর্থাৎ অনেকেই বিনা পয়সায় মেসিকে দেখলেন, ছবি তুললেন, পোজ দিলেন, আর হাজার হাজার টাকা খরচ করে যারা স্বপ্ন পূরণ করতে চাইলেন, বিক্রি হয়ে গেল তাদের স্বপ্নই। সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, দুটো কথা বলবো। এক হচ্ছে যোগ্য অযোগ্য শ্রমিক ভট্টাচার্য বললেন, কিন্তু এর কপিরাইট দাবি করতে পারেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় আগেই লিখেছেন, আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেল, মেসিকে দেখা নিয়ে বলছি। কিন্তু এখানে দ্বিতীয় কথা, সুজিত বসুর পাস বিলি করছিলেন একেবারে। আমি বলছি যে এই ঘটনা না ঘটলে আপনি ভাবুন, ট্র্যাডিশনাল রাজনীতিবিদরা তো এটাই করতেন। মানে যারা নিজেদের অনুগামী, এই নে একটা পাস, আচ্ছা যাস। আমি বলছি এই যিনি গিয়ে মেসিকে চর্মচক্ষে, যদি এটা সার্থক হতো, সফল হতো, দেখলেন, তিনি কিন্তু কোথাও একটা মনের মধ্যে অনুগত থাকলেন যে দাদা পাস দিয়েছিলেন মেসিকে, এই জীবনের মতো হয়তো একবারই দেখব, চোখের সামনে দেখতে পেলাম। আমি বলছি সামনে ভোট, এর কিন্তু ট্র্যাডিশনাল রাজনীতি। আমার নেতা পারে, হ্যাঁ, তোমার নেতা পারে না। আমার নেতা মানে রিজার্ভেশন করে দিতে পারে রেলে, তোমার নেতা পারে না। আমার নেতা তোমাকে অনেক বিনা পয়সায় পাস, আমাদের বিনা পয়সায় পাস দেয়, আমরা যাই দেখতে। ফলে এটা না একটা লার্জার দেন লাইফ তৈরি করে। এটা কিন্তু রুল অফ লর এগেনস্টে। আমি বলছি যে আইনের শাসন যদি বলেন, এটা গণতন্ত্রে আইনের শাসন নিয়ম, মানে আইন অনুসারে হওয়া উচিত। ভিআইপি কালচারের মধ্য দিয়ে টিকিট বন্টন করা উচিত নয়। এমনকি মানে বিদেশে, মানে ইউরোপের দেশগুলোতে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কিন্তু ওই লাইন দিয়েই ঢুকতে হয়। আপনার মনে থাকতে পারে 82 এশিয়ান গেমসে মানে ইন্দিরা গান্ধী যখন ঢুকছিলেন, একজন কনস্টেবল তার আইডেন্টি কার্ড চেক করেছিল। ইন্দিরা গান্ধী খুব প্রশংসা করেছিলেন সেই কনস্টেবল। উল্টো ছবিটাও এখানে অরূপদের আমলে নয়, বাম আমলের এই ইডেন গার্ডেনে রাজ্যের এক মন্ত্রী ঢুকতে গিয়ে সার্চ করেছিলেন বলে তিনি চিৎকার শুরু করেছিলেন। কিন্তু আমি বলছি যে এই ভিআইপি কালচারটা কিন্তু আমি সুমনদা বলছি খুব ভাবা উচিত যে সর্বত্র, সেটা যদি যে কোনো জায়গায় কোনো মেলা হয়, কোনো জায়গায় পুজো উদ্বোধন হয়, কোনো জায়গায় কোনো ইভেন্ট হয়, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী, আশেপাশে লোক মিলে পুরো জায়গাটা দখল করে নেয়। মানে একটা শব্দবন্ধ আমি নিলাম অরূপ, যে অরূপ পারে সজল পারে না, মানে এর একটা কিন্তু রাজনীতি জোরের আমি অবাক হয়ে বিশ্বনাথ রুল অফ ল বললো। আমার তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত লেভেল প্লেইং ফিল্ড। বিশ্বনাথ দা একটা জিনিস সহমত হবেন আশা করি, যে ভারতবর্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে 95% টাকা হোল্ড করছে একমাত্র একটাই রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি। আগে উত্তেজিত করেন কেন? এত উত্তেজিত হবেন কেন? এটা ভাইরাল হওয়ার জন্য আবার ভাইরাল হবেন, আবার ভাইরাল হবেন। কি করে আমরা চলবো আগে ভারতীয় জনতা পার্টি, সেটা বলবার আপনার নেই। আমরা ওর বলার কিছু নেই, অন্য গলিতে ঘুরছে। আমি আপনাকে আমি যেটা বলতে চাই, সুজিত বোসের ভেতরে সুভাষ চক্রবর্তীর জিন আছে, ওই ঘরানা, সেই স্টাইলটা উনি বজায় রেখেছেন। এবং ধরুন জনপ্রিয় পপুলিস্ট পলিটিক্স আজকের দিনে সে সুযোগ আমি পেলে আমিও অল্প ব্যবহার করি, নির্লজ্জ ভাবে না। যেটা তুমি পুজোর প্রচুর পাস, আমি বলছি পুজোয় যত ঘন্টায় লোকের হিসেব পুলিশ দিয়েছে, তত টোটাল লোক ছিল এখানে, সেইটাও এরা সামলাতে পারিনি। আমি আপনাকে একটা কথা বলি, খুব একটা ভালো কথা বলছি, যে সমাজ কতটা উন্নত হয়েছে। রবীন্দ্রনাথের দাড়ি চুল মৃত রবীন্দ্রনাথের ছিঁড়ে নিয়ে গেছিল, এখানে মেসির চুল দাড়ি ছেড়েনি মানুষ, কিন্তু মানুষ নিজের চুল চিরছে আজকে। এমন একটা জায়গায় নিয়ে গেছে এরা, যারা মেসির চুল দাড়ি চিরতে পারে। এই পর্যায়ে 3 জন আন্তর্জাতিক তারকা, তার একজন পেটে ঢুঁসো খাচ্ছেন আর একজনের নোকে নাচর হচ্ছে, এটাও লজ্জা। যাই হোক, আমি দ্রুত এখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে
এই শতদ্রু দত্ত যখন গ্রেফতার হলেন তিনি কিন্তু একেবারে মেসির সামনে তার ব্যক্তিগত বিমানে বসে আছেন, সেইখান থেকে তাকে গ্রেফতার করা হয়। অত্যন্ত নাটকীয় পরিস্থিতি। তবে অনেকে বলছেন যে এই নাটকটা যত তার দেখতে লাগছে কোঅর্ডিনেশনের মাধ্যমে ঠিক বোধহয় সেরকম নয়, আমরা জানি না, কিন্তু যেটা পুলিশ সূত্রে পাচ্ছি দেখালাম। চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা, তারকার কাছে যেতে হুড়োহুড়ি, ভিআইপিদের অত্যাচারে অতিষ্ঠ ও মহাতারকা মেসি, যার জেরে শনিবার যুবভারতীতে প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান শেষ হয় মাত্র 17 মিনিটে। আর তারপরেই মাঠে শুরু হয়ে যায় ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব, যার জেরে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হয়ে আপাতত পুলিশ হেফাজতে। তবে শনিবার তাকে গ্রেফতারের মুহূর্তের পরতে পরতে ছিল নাটক। শনিবার যুবভারতী যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ততক্ষণে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে টিম মেসি, সঙ্গে গোট শো এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শনিবার যখন যুবভারতীতে তাণ্ডব শুরু হয়ে গেছে, তখন মেসির কনভয় এখান থেকেই চলে যায় টারম্যাকে দাঁড়ানো নিজের বিমানের দিকে। নিরাপত্তার প্রটোকল সেরে ঠিক বেলা 12:34-এ টারম্যাকে দাঁড়ানো ব্যক্তিগত বিমানের সামনে পৌঁছন মেসিরা। তখন অনুষ্ঠানের জন্য অসম যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী আরিয়া সিং। তার বিমান দাঁড়িয়েছিল ঠিক মেসির ব্যক্তিগত বিমানের পাশেই। আমি এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টে, আর এখন ঘড়িতে বাজে 12:34 আর 44-এ ঢুকবে মেসি। আর মেসির যে প্রাইভেট জেটটা করে এসছে, মেসিকে দেখতে পাইনি এখনো পর্যন্ত, তাই না দেখতে পাবো কিনা, আশা করি দেখতে পাবো। ওই যে মেসির জেট আর ঢুকে গেছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার 2:05 মেসির বিমান হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। ঠিক ছিল মেসিরা দুপুর 2টোর কাছাকাছি বিমানবন্দরে এসে পৌঁছবেন, কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা আগে শনিবার বেলা 12:25 নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান লিও মেসি ও বাকি 2 ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। বেলা 12:40 নাগাদ লিও মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপলরা বিমানে উঠে পড়েন। কিছুক্ষণ পর মেসির ব্যক্তিগত বিমানে উঠে পড়েন শতদ্রু দত্ত। মেসির ফ্লাইটের পাশেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়েছিল, তো উইন্ডো সিট থেকে পুরো সম্পূর্ণ মেসির ফ্লাইটটাকে দেখতে পারি। অনবরত পুলিশের গাড়ি আসতে থাকে। 12:20-25 নাগাদ মেসি এয়ারপোর্টে প্রবেশ করে। 10 থেকে 12 মিনিটের মধ্যে মেসি গাড়ি থেকে বেরিয়ে ফ্লাইটে উঠে যায়। কিন্তু এরপরেই গোটা ঘটনার নাটকীয় মোড় নেয়। মেসি সহ বাকিরা উঠে পড়েছিলেন ফ্লাইটে, ঠিক তারপরেই সেখানে পৌঁছায় পুলিশ, পৌঁছায় খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে সঙ্গে 2-3টে করে পুলিশের গাড়ি ঢুকলো। ঢোকার পরে দেখি ফ্লাইটটা ছাড়তে দিল না। কেন, কি কারণ বুঝতে পারছিলাম না, একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। সূত্রের খবর, ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে পুলিশের তরফ থেকে শতদ্রু দত্তকে আটকানোর বার্তা যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। যুবভারতীতে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তাকে মেসির বিমান থেকে নেমে আসতে বলা হয়। সূত্রের খবর, তখন এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে নিজেকে নির্দোষ দাবি করেন শতদ্রু দত্ত। এমনকি যেসব দর্শকরা নিজেদের প্রতারিত মনে করছেন তাদের টিকিট মূল্য ফেরতের কথা বলেন মূল উদ্যোক্তা শতদ্রু, যাতে তিনি বাকি সফরে মেসির সঙ্গে থাকতে পারেন। তিনি বলেন মেসির সঙ্গে তার যাওয়াটা জরুরি পরের ইভেন্টগুলোর জন্য, কিন্তু পুলিশ তার যাবতীয় আবেদন খারিজ করে দেয়। এরপরই শতদ্রুকে মেসির বিমান থেকে নামিয়ে এনে টারম্যাকে একটা গাড়িতে বসিয়ে রাখে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। 20 থেকে 25 মিনিট পরে দেখলাম শতদ্রু দত্ত, যিনি মূল আয়োজক ছিলেন, তিনি আসলেন। তিনি ফ্লাইটের উপরে উঠলেন। উঠে ঠিক 5 থেকে 7 মিনিটস, এর বেশি না, তিনি আবার নেমে গেলেন ফ্লাইট থেকে। নেমে যাওয়ার পরে আর উঠলেন না। তারপরে নিচে পুলিশ এবং তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে দেখি শতদ্রু দত্ত তাদের সাথে চলে গেলেন। এই ঘটনার জেরে প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেসির বিমান। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে মেসি এসছে, ফ্লাইটটা এখন অব্দি ছাড়লো না। এখানে সবাই আলোচনা করছে। নির্ধারিত সময় দুপুর 2:05 বদলে 30 মিনিট দেরিতে শনিবার দুপুর 2:35 হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় মেসির বিমান। তবে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পরেও বিতর্ক শতদ্রু দত্তের পিছু ছাড়েনি। শনিবার গ্রেফতারের সময় তার কাছে ছিল একটি স্লিং ব্যাগ। রবিবার যখন তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে, তখনও তার কোমরে ঝুলতে দেখা গেছে ব্যাগটি। জানিয়ে উঠছে প্রশ্ন, ব্যাগ বা কোনো পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল প্রপার্টি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যাকিউজডের কাছে, অভিযুক্তর কাছে কিন্তু থাকার কথা নয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা নতুন, সেখানে এবং কোনো নির্দেশিকায় কোর্টের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেখানে কোথাও কোনো পার্সোনাল বিলঙ্গিং নিয়ে অ্যারেস্টের পর অভিযুক্ত ঘুরে বেড়ানোর কিন্তু কোনো প্রভিশন নেই।
শতদ্রু দত্তের ম্যানেজার লালটু দাস সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী মিলিয়ে 6 জনকে মঙ্গলবার তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও মৌন ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রোমিও অ্যান্ড জুলিয়েটে শেক্সপিয়ারের সেই বিখ্যাত লাইন, হোয়াটস ইন আ নেম। তবে এসআইআর আবহে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই নামেই মানে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকাতে অনেক কিছু আসে যায়। কালই এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। কার নাম রইল আর কার বাদ গেল বেলা গড়াতেই সব একেবারে স্পষ্ট হয়ে যাবে। আজ কমিশন সূত্রে খবর, নাম বাদ পড়তে চলেছে 58 লক্ষেরও বেশি ভোটারের, যার মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা 12 লক্ষেরও বেশি, মৃত ভোটারের সংখ্যা 24 লক্ষের বেশি, স্থানান্তরিত ভোটারের সংখ্যা প্রায় 20 লক্ষ এবং ভুয়ো ভোটারের সংখ্যা 1,38,000-এর কাছাকাছি। দেখুন, এসআইআর এর প্রথম পর্বের ছাঁকনিতে আটকালো কারা, কাদের নাম আপাতত বাদ পড়ল, কোন বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল কত নাম, সব উত্তর পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার। কারণ মঙ্গলবারই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, দুপুর 12টার আগেই অনলাইনে প্রকাশিত হবে এই তালিকা। www.eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in এই দুই ওয়েবসাইটে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এছাড়া বিএলওর কাছ থেকেও জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। সোমবার অবধি নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে 58,20,898 জনের নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038, 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে 1,38,328 জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা 57,604। নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশিত হতে চলেছে 7,08,16,631 জনের। কালকে ড্রাফট রোল পাবলিশ হবে। 58 লক্ষ এএসডিডি বাদ যাবেন। এএসডিডি হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। বাকি যারা 2025-এর রোলে ছিলেন এবং যারা এনিউমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবারই নাম থাকবে। এর আগে বিধানসভা ভিত্তিক যে পরিসংখ্যান সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জন ভোটারের নাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ পড়তে পারে। আরও একগুচ্ছ হেভিওয়েট কেন্দ্র নিয়েও নির্বাচন কমিশন সূত্রে চোখ কপালে তোলার মতন পরিসংখ্যান সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র চৌরঙ্গিতে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। বিবেক গুপ্তর কেন্দ্র জোড়াসাঁকোয় 72,900 জনের নাম বাদ যেতে পারে। চক্রান্ত এটা চলছেই, সব ভোটটা কাটা, ভোটটা এটা করা। আমরা আমাদের বিএলএ এজেন্ট গুলো খুব ফাইট করেছে বিএলওর সঙ্গে সব জায়গাটা, আর ভেরিফিকেশনের সব এক একটা ফর্ম দেখিয়ে দিচ্ছে, কিন্তু অনেকটা নাম ওরা ইচ্ছা করেই ঢেলে দিচ্ছে কি আমরা না হিয়ারিং এ যাব। চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বাদ যেতে পারে 63,630 জনের নাম। অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ পড়তে পারে 53,360 জনের নাম। মানুষ ভোট দেবে, আর সেই ভোটে আমাদের জিতবো কি হারবো নির্ণয় হবে। না ইলেকশন কমিশন করবে, না কেউ করবে। সুতরাং আমরা দেখব যাতে জেনুইন ভোটার একটাও বাদ না যায়। ইলেকশন কমিশনের দায়িত্ব, তাহলে এটা একটা ভালো সংখ্যা আছে। 2 নম্বর হচ্ছে আমার কেন্দ্রে প্রচুর বিহারের ভোটার আছে। বিহারে এসআইআর হওয়ার ফলে এদের একটা বড় অংশ তারা বিহারে নাম নথিবদ্ধ করেছেন, তাদের জমি বাড়ি সম্পত্তি সবকিছু বিহারে আছে, অটোমেটিক্যালি তারা এখান থেকে বাদ যাবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বে বাদ পড়তে পারে 53,084 জনের নাম। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বাদ পড়তে পারে 52,430 জনের নাম। অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জে বাদ যেতে পারে 35,309 জনের নাম। শঙ্কর ঘোষের কেন্দ্র শিলিগুড়িতে 31,181 জনের নাম বাদ পড়তে পারে। অগ্নিমিত্রা পালের কেন্দ্র আসানসোল দক্ষিণে বাদ পড়তে পারে 29,202 জনের নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টা আগেও তা নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। এখনই আর গল্প করে লাভ কি? 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। শাসক দলের কোনোটাতেই কোনো সমস্যা নেই,
যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। এবার আমাদের দেখতে হবে যে কোনো বৈধ ভোটারকে বাদ দিচ্ছে কিনা। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি অবধি শুনানি ও ভেরিফিকেশন চলবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। রুমা পাল, আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।